7 দিনের মধ্যে এই হামলায় যারা জড়িত গোপালগঞ্জে মাটির নিচে প্রয়োজন অভিযান চালিয়েও তাদেরকে চিহ্নিত করা আমরা প্রশাসনকে পরিষ্কার ভাবে বলতে চাই, নাহলে একজনেরও চাকরি থাকবে না, চাকরি থাকবে না। কারণ যদি এই হামলাকারীদেরকে, হত্যাকারীদেরকে যদি গোপালগঞ্জের মাটি থেকে গ্রেপ্তার করে কারাগারে না ভরতে পারেন, পরিষ্কার কথা। যেখানে শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে, প্রাণ রক্ষা করার জন্য পালিয়েছে, কারণ ওখানে থাকলে তো মানুষ পিষে ফেলতো রাস্তায়। যদিও আমরা সেটা চাইতাম না যে বাংলাদেশে একটা ইতিহাস রচিত হতো যে জনগণ প্রধানমন্ত্রীকে পিষে ফেলছে, এইটা আমরা চাইতাম না, কিন্তু বাস্তবতা ওইটাই হতো যদি দেশে থাকতো। তো শেখ হাসিনা চলে গেছে, সমস্ত বড় বড় নেতারা পলাতক, ছাগলের 3 নম্বর বাচ্চার মতো এইখানে চামচিকা যারা আছে সমর্থক সাঙ্গপাঙ্গ, তারা লাফালাফি করতেছে গোপালগঞ্জে থেকে, আর বাংলাদেশের কোথাও কিন্তু পাচ্ছে না। গোপালগঞ্জে যারা আছেন, আপনাদের কি শক্তি সামর্থ্য নাই? সারা বাংলাদেশ থেকে আমরা ফাঁসিবাদ ধরাতে পারলে আপনারা কেন পারছেন না? এবং ওখানকার প্রশাসন কি করছে? প্রশাসনে কারা আছে? সামরিক বাহিনী ওখান থেকে মার খেয়েছে, এটা সামরিক বাহিনীর জন্য লজ্জার, আমাদের জন্য লজ্জার। আর্মির লোক ওখান থেকে পিটিয়ে ভাগিয়েছে। এই সামরিক বাহিনী তো আমরা চাই না। সামরিক বাহিনীর যে এই আন্দোলন সংগ্রামে ভূমিকা, নিঃসন্দেহে সেটি প্রশংসনীয় ভূমিকা। সেনা প্রধান অনেক কথা বলেছেন যে ধরেন তিনি প্রধানমন্ত্রীর আত্মীয় মুক্তমুখ, কিন্তু তিনি যে ভূমিকাটা নিয়েছেন সেটা কিন্তু অত্যন্ত প্রশংসনীয়, ইতিবাচক ভূমিকা। ছাত্র জনতার সেন্টিমেন্ট, স্পিরিটকে ধারণ করে তিনি এই ফাঁসিবাদ পতনের জন্য, শেখ হাসিনাকে বিদায় দেওয়ার জন্যই কাজ করেছেন। সামরিক বাহিনী যদি বন্দুক নিয়ে দাঁড়িয়ে যেত যে আমরাও এই পুলিশ টুলিশের মতো রাস্তায় একটু নাইমা দেখি, হয়তো পারতো না, কারণ পুলিশ টুলিশ তো সব ফেল করছে। সামরিক বাহিনীও শেখ হাসিনাকে রক্ষা করতে পারতো না। কিন্তু যদি সামরিক বাহিনী এই সিদ্ধান্ত নিত, তাহলে আরো ব্লাডশেড হতো, আরো প্রাণহানি হতো, বাংলাদেশে একটা গৃহযুদ্ধ হয়ে যেত। কাজে সেই সামরিক বাহিনী যেই সিদ্ধান্তটা নিতে, অবশ্যই তার লিডার হিসেবে সেনা প্রধানের কৃতিত্ব, তাকে আমরা ধন্যবাদ জানাই। একই সাথে আবার বলবো, গোপালগঞ্জে যেই ঘটনা ঘটেছে, আপনাদের শক্ত ব্যবস্থা নেওয়া উচিত ছিল। কারা সেনাবাহিনীর গাড়িতে এই আক্রমণ করেছে, সেনা অফিসারদেরকে হামলা করেছে, সেইটা চিহ্নিত করে তাদেরকে বিচারের মুখোমুখি করা দরকার ছিল। স্বেচ্ছাসেবক লীগের নেতা, স্বেচ্ছাসেবক দলের নেতা মারা গিয়েছে, হত্যা করেছে। সেখানে ওদের, আপনারা যারা ভুক্তভোগী তাদের সাথে খোঁজ নিলে যেটা আমরা জেনেছি, প্রথমে তারা যাচ্ছিল, প্রথমে হালকা বাধা এসেছিল, সেটা যারা যাচ্ছিল তারা ডিফেন্স করেছে, মানে তারা তাদেরকে ধাওয়া দিয়েছে, চলে গেছে। পরে তারা সংগঠিত হয়ে এই হামলা করে মহিলাদের, শিশু সহ তাদেরকে হামলা করেছে, লাঞ্ছিত করেছে এবং এইভাবে একটা মানুষকে হত্যা করলো। আগামী 7 দিনের মধ্যে এই হামলায় যারা জড়িত গোপালগঞ্জে মাটির নিচে প্রয়োজন অভিযান চালিয়েও তাদেরকে চিহ্নিত করা আমরা প্রশাসনকে পরিষ্কার ভাবে বলতে চাই, নাহলে একজনেরও চাকরি থাকবে না, চাকরি থাকবে না। কারণ যদি এই হামলাকারীদেরকে, হত্যাকারীদেরকে যদি গোপালগঞ্জের মাটি থেকে গ্রেপ্তার করে কারাগারে না ভরতে পারেন, পরিষ্কার কথা। একই সাথে আরেকটি কথা বলে শেষ করব যে বেকারত্ব নিয়ে আমাদের অনেক আলাপ আলোচনা হচ্ছে, অনেক লেখালেখি হচ্ছে। আমাদের দেশের তরুণদের বড় একটা অংশ, এমনকি শিক্ষিতদেরও বড় একটা অংশ বেকার। জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিছু আগে যে রিপোর্ট প্রকাশিত হলো, 66% বেকার। এবং এইটা বাস্তব। হয়তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইরা যদি আমার প্রতি রাগ করতে পারেন যে নূর ভাই আমাদের এই কথা বললো, জাতীয় বিশ্ববিদ্যালয় সহ দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানই বেকার উৎপাদনের কারখানা। এবং এই দোষ কার? ছাত্রের। এই দোষ কার? কেরানির। এই দোষ কার? যে ডেমোগ্রাফিক ডিভিডেন্স চলছে, কর্মক্ষম তরুণদের সংখ্যাধিক্য, এইটাকে যদি আমরা কাজে না লাগাতে পারি, ভবিষ্যৎ বাংলাদেশ বিপদের মুখে পড়বে। কর্মক্ষম তরুণ জনগোষ্ঠীর কর্মক্ষমতা তো সবসময় থাকবে না। কাজে আমরা যেটা দাবি করব শিক্ষা উপদেষ্টাকে, এটার বিষয়ে আমরা লিখিত আমরা প্রস্তাবনা দেব। বাংলাদেশের শিক্ষা নীতি নতুন করে সময়ের আলোকে প্রণয়ন করা এবং সেখানে কর্মমুখী শিক্ষা এবং বাস্তবমুখী শিক্ষাকে প্রাধান্য দেওয়া। গার্মেন্টসের সিইও আমাদের দেশে নেপাল থেকে নিয়োগ করা হয়, ভুটান থেকে, ইন্ডিয়া থেকে। কর্পোরেট ধরেন বিস্কিট কোম্পানি, পানির কোম্পানি, তার সিইও নিয়োগ দেওয়া হয় নেপাল, ভুটান, মালয়েশিয়া থেকে। কেন? আমাদের দেশে কি যোগ্য লোক নাই? যদি যোগ্য লোক না থাকে তাহলে ওই শিক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চালু করেন, ওই শিক্ষা নর্থ সাউথে চালু করেন, ওই শিক্ষা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে চালু করেন। কেন এখানে চালু করতেছেন না? কাজী শিক্ষার ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে এই বেকারত্ব নিরসন করার জন্য। এবং সবচেয়ে যেই বিষয়টি আমাদের সবার কনসার্নে থাকা দরকার, যে আমরা বলছি, অনেকে বলছে ভাই দাবি দেওয়া নিয়ে আসে যে এটা আমাদের করে দেন, আপনারা তো সরকারের পার্ট, আপনারা তো সরকারের লোক, এরকম। তো ভাই পরিষ্কার যে আমরা সরকারের লোকও না, সরকারের পার্টও না। আমরা সরকারকে সমর্থন করি, আমরা
নাম হয়তো কারো কারো প্রস্তাবনা করেছি। এটা দেশের সাথে একটা ক্রাইসিস তৈরি হয়েছিল 5, 6, 7, 8 বলা চলে যে 3.5 দিনের মতো কোনো সরকার ছিল না। তাও ভালো যে আমাদের দেশে ওই ধরনের কোনো নৈরাজ্য হয় নাই, দেশের মানুষ ভালো, অনেকটাই ভালো ভালো মানুষকে তার পরিচয় দিয়েছে। তো সেই ক্ষেত্রে এই সরকার আমাদের দলের নেতাকর্মীদের সরকার সেটা না, তারা আমাদের দল করে সেটা না, দেশের স্বার্থে আমরা তাদেরকে সমর্থন দিচ্ছি, আগামীতে দেব। কারণ হচ্ছে এই সরকারের উপরে বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ নির্ধারণ করে। সরকার ব্যর্থ হলে বাংলাদেশ একটা খাদে পড়বে, সরকার সফল হলে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। তো কাজে এখন আমাদের অস্তিত্বের জন্য তো সরকারকে সহযোগিতা করতে হবে, কিন্তু সরকারকেও সেটা বুঝতে হবে। আমাদের সাথে সেই আস্থা বিশ্বাসের সম্পর্কটা তৈরি করা লাগবে। আজকে এখনো কেন সরকার দায়িত্ব নেওয়ার 2 মাস পরেও গার্মেন্টস সেক্টরে অস্থিরতা চলছে, এখনো এটা নিয়ন্ত্রণ করা যায় নাই। শ্রমিক আন্দোলন এখনো সমাধান করা যায় নাই। আমাদের এই যে আরএমজির এইটা যদি নষ্ট হয় কতভাবে দেশ ক্ষতিগ্রস্ত হবে আপনাদের জানা আছে? আমাদের শ্রমবাজার বিভিন্ন দেশ থেকে বন্ধ হয়ে যাচ্ছে। সেই শ্রমবাজার নতুন করে ওপেন না করতে পারলে এই যে বিশাল জনগোষ্ঠী তার কি হবে ভবিষ্যৎ? এই দেশে তো সবার কর্মসংস্থান নাই। সেই বিষয় নিয়ে সরকারকে ভাবতে হবে। যারা এক্সপার্টিস তাদেরকে কাজে লাগাতে হবে, কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না। কিছু নির্দিষ্ট ব্যক্তির চিন্তা আলোকে সরকারি সিদ্ধান্তগুলো হচ্ছে, যেটা অনেক ক্ষেত্রে আমরা দেখছি ভুল দিকে ধাবিত হচ্ছে। সেটা তো এই ডিসির নিয়োগ নিয়ে আজকের যে পত্রপত্রিকায় আপনার রিপোর্ট করেছে সেটাই তো তার প্রমাণ। এবং সবচেয়ে হাস্যকর বিষয় দেখলাম আবার কয়েকজন ডিসি কে পোস্টপন করেছে। তার মধ্যে একজন যিনি ডিসি, তিনি আমাদের কাছে এসেছিলেন যে ভাই এইভাবে আমি একটা অন্যায়ের শিকার, বৈষম্যের শিকার, আমি একজন সৎ মানুষ, আমাকে কেন বাতিল করেছে? পত্রিকায় 2টা লাইন লিখেছে যে তার সাথে কোন একটা উপজেলা বোধহয় শিক্ষকের অসদাচরণ একটা ঘটনা ঘটেছে, সেটা তার যে রিপোর্ট, এটাতে তার কোনো দোষ নাই। আমরা এখানে কিন্তু একটা বিষয় পরিষ্কারভাবে বলছি, সরকারি কর্মকর্তা কর্মচারী যেই সরকার ক্ষমতায় থাকে তাদের লাইনে তাদেরকে কাজ করতে হয়, এটা বাস্তবতা। তো কাজে এখন যদি সবাইয়ের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়, সবাইকে যদি বঞ্চিত করা হয়, আউট করা হয়, তাহলে তো আরো সরকারের একটা অস্থিরতা বাড়বে। অবশ্যই চেক অ্যান্ড ব্যালেন্স করে যাদের মধ্যে পেশাদারিত্ব ছিল, সততা ছিল, আমানতদারিতা ছিল, তাদেরকে দায়িত্বে বহাল রাখতে হবে, তাদেরকে দায়িত্ব দিতে হবে। কিন্তু আমরা এমনও শুনেছি যৌন কেলেঙ্কারির দায়ে পুলিশ কর্মকর্তা বরখাস্ত হয়েছিলেন, তিনি এসে এখন বিপ্লবী হয়েছেন যে আমি ভাই এই বিরোধী মতের হওয়ার কারণে আমি বঞ্চিত হয়েছি। কিংবা দুর্নীতির কারণে দেখা যায় প্রশাসনের কেউ আপনার বঞ্চিত হয়েছেন, এখন তিনি বিপ্লবী সেজেছেন যে আমি বঞ্চিত হয়েছিলাম। যে এখন সব জায়গায় ধরনের আন্দোলনের ক্রেডিট নিয়ে এখন নানান ধরনের বক্তব্য বিবৃতি যেমন হচ্ছে। তো আমি যেটা মনে করি এইটা আমাদের ইস্যু না। আমাদের কথা হচ্ছে যে সুগন্ধি ফুল জঙ্গলে ফুটলেও তার সুবাস ছড়াবে। সুতরাং আপনারা কে কি করছেন, কে কি করবেন, কাজের মধ্যে দিয়ে সেটা প্রুভ করেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।